কলতান জীবনের সেই অর্থে প্রথম বড় পরীক্ষা রাজনীতিক হিসেবে। 5 দিন তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে, এই 5 দিনের অভিজ্ঞতা। রাজনীতির বড় পরীক্ষা শুধু বামপন্থীদের ক্ষেত্রে নির্বাচনে দাঁড়ানো নয়। আমরা রাজনীতি করেছি, কোনো লড়াই আন্দোলন ইত্যাদি যখন করেছি, রাষ্ট্রের বিরুদ্ধে লড়েছি, পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যখন লড়েছি, সেইগুলো বিরাট পরীক্ষা ছিল। এটাও বিরাট পরীক্ষার বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা প্রথম নয় আর কি। একটু নতুন ধরন, নতুন অনেক কিছু জিনিস আয়ত্ত করতে হয়, সেই চেষ্টা হচ্ছে। আর সাধারণ মানুষের মধ্যে রেসপন্স আছে। প্রথম যেদিন বেরিয়েছিলাম, একজন ভদ্রমহিলা সে হাউ হাউ করে কেঁদে ফেলছিলেন যে কি হবে অভয়ার বিচারটা। চোখের জল মুছিয়ে ইত্যাদি তো যা বলছি, কিন্তু যে এতদিনও তো হলো না, তাহলে কি হবেটা। এই হতাশাটা আসলে আমাদের শত্রুরা, যারা রাজনৈতিক শত্রু, ওরা এনক্যাশ করতে চায় যে আসলে কিছুই হবে না, যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ, তাহলে আর কি মিলে ঝুলে সোশ্যাল মিডিয়াতে যাকে বেশি দেখতে পাচ্ছ তাকেই ভোটটা দিয়ে দাও। ফলে এই যে তুল্যমূল্য মাপকাঠিটা হয় না, মানে বিচারটা ঠিকমতো হয় না, এইটাই তৃণমূল বিজেপি চায়। আমরা এইটাকে কাটানোর মতো ন্যারেটিভ এবার সেট করতে চাইছি। তুমি কখনো সেই অর্থে মানে বড় তো বটেই, ছোট ভোটেও কখনো দাঁড়িয়েছো? মানে হ্যাঁ, কলেজে একবার কলেজে ক্লাস রিপ্রেজেন্টেটিভের ভোটে একবার দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজে যা বাম আমলের সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থা আর কি, আমাদের কলেজে প্রতি বছর ভোট হতো মানে প্রথমে ছাত্র পরিষদ, তারপর তৃণমূল ছাত্র পরিষদের সাথে মানে পাল্লা দিয়ে ভোট হতো। কলেজ মানে আমার হেরম্বচন্দ্র ছিল, সাউথ সিটি ডে কলেজ যেটা, সেখানে প্রতি বছর ভোট হতো। সেই ভোটে লড়েছিলাম একবার ফাইনাল ইয়ারে, সেবার সিআর নির্বাচিত হয়েছিলাম, জিতেছিলাম। খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেইটা, সেই সময়কার মতো। এইটা আরেকটু বড় স্প্যানে আর কি, প্রার্থী হিসেবে এইটা আরেকটু বড় স্প্যানের লড়াই। পানিহাটি একটা সময় 34 বছর যারা রাজত্ব করেছে, খুব স্বাভাবিকভাবেই বাংলার সর্বত্রই তাদের লাল দুর্গ ছিল একটা সময়। পানিহাটি তার ব্যতিক্রম না, কিন্তু 2011 সাল থেকে এই জায়গা হাতছাড়া হয়ে গেছে। তুমি পানিহাটিতে পা রেখে, এই প্রজন্মের নেতা হিসেবে পানিহাটিতে পা রেখে তুমি কি ফিল করছো? প্রথমে তো পা রাখার জায়গা পাইনি প্রথম যেদিন এসেছি, কারণ আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল, তাতে অর্ধেক রাস্তা জলের তলায়, দেওয়াল লেখা হচ্ছে বলে কমরেডার প্রথম যে জায়গায় নিয়ে গেল সেখানে পা রাখার জায়গা নেই, জলটা পেরোলাম জঞ্জালটা পেরোলাম কাঁচা রাস্তা। ফলে সঠিকভাবে এলাকার মানুষের পা রাখার মতো কোনো ব্যবস্থাই তৈরি হয়নি গত 15 বছর ধরে। নেতাদের থাকার জন্য বড় বড় বাড়ি ঘর দোর, সুন্দর প্রাসাদ মাসাদ ইত্যাদি সব হয়েছে, এদের পরিবারের চাকরি, ওর পরিবারের চাকরি, এই সব হয়েছে, কিন্তু মানুষের পা রাখার মতো কোনো জায়গা তৈরি হয়নি। যেটা আমরা বারংবার প্রচারে বলছি যে মানুষ থাকার মতো করে ভালো ব্যবস্থা, সেটা পানিহাটিতে এত বছরে কেন হলো না, সেই জবাবটা আমরা চাইছি। পানিহাটি বলতে গেলে তো তুমি এই প্রসঙ্গে একটু আগেই তুলেছো, তুমি যে অভয়ার বাড়ি ছিল এই পানিহাটি অঞ্চলে। কিছুদিন আগেই অভয়ার মা দাবি করেছেন যে সিপিএম আসলে স্বার্থসিদ্ধির জন্য এই আন্দোলন করেছিল। এটা কতটা কষ্টের, তোমরা যারা ওই আন্দোলন যে সময় শুরু করেছিল তোমরা জানতেও না যে কার আসলে বডি আটকাচ্ছিল, তোমরা কতটা কষ্ট পেয়েছিল? বামপন্থীদের জীবন, সেখানে তো ব্যক্তিগত দুঃখ কষ্ট ইত্যাদি সেটা খুব গুরুত্বপূর্ণ। আবেগের না, আবেগ বর্জিত নয়, কিন্তু আবেগ নিয়ন্ত্রিত, এবং সেই আবেগ সেটা তো তার জায়গায় আছে আর কি। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন তো তৃণমূল বিজেপি ওইভাবে আলাদা করে দেখিনি। রাত দখল হয়েছে, দ্রোহের কার্নিভাল হয়েছে, ডাক্তারদের অবস্থান হয়েছে, পানিশমেন্ট পোস্টিং হয়েছে, বারংবার থানায় ডাক্তারদেরকে ডেকে পাঠানো হয়েছে, অনেকের নামে, এটা আমার একার ব্যাপার না, অনেকের নামে মিথ্যা মামলা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, ইত্যাদি ইত্যাদি এইসব হয়েছে। ফলে এই গোটাটা আসলে একটাই কি বললেন স্বার্থসিদ্ধি, একটাই স্বার্থসিদ্ধির জন্যে ছিল যে অভয়ার বিচার চাই। এই স্বার্থটা এখনও আমাদের সিদ্ধ হয়নি বলে আমাদের আফসোস আছে, বাকি কিছুতে আফসোস নেই। ওই ঘটনার পর থেকে আমি শুনছিলাম যে খানিকটা হলেও মানুষ তোমাকে অনেক বেশি আপন করে নিয়েছেন, পানিহাটির মানুষজন। তুমি যেখানেই যাচ্ছ সেখানেই একটা অন্যরকম উষ্ণতা, ওম যাকে বলি আমরা, সেটা পাওয়া যাচ্ছে। এটা কি তোমার মনে হয় যে খানিকটা হলেও ভোটে তোমার জায়গাটা একটু শক্ত? আমরা কখনো এইভাবে ভাবিনি যে অভয়ার ঘটনা কি অমুক ঘটনা কি তমুক ঘটনায় ভোটে তার কি প্রভাব ইত্যাদি পড়বে, কারণ যে সময় ওই ঘটনাটা ঘটেছিল সামনে কোনো ভোট ছিল না, লড়তে হবে বলে লড়েছিলাম। পার্ক স্ট্রিটের ঘটনা যখন ঘটেছিল,
কি হাঁসখালিতে যখন গেছিলাম, কি ধূপগুড়িতে যখন গেছিলাম, সামনে কোনো ভোট ছিল কি না ভেবে তো যাইনি। কিন্তু একটা ভোটের ইস্যু তো থাকবেই, এটা যে এটা শুধু এই অভয়ার ইস্যুটা থাকবে তা নয়। হাথরাস উন্নাও যেরকম থাকবে, কামদুনিও থাকবে, সাউথ কালকাটা ল কলেজও থাকবে, আরজি করও থাকবে, গোটাটা ভোটের ইস্যু হবে। সেই ভোটের লড়াইতে যখন আমরা এসছি কথা বলতে, মানুষকে নারী নিরাপত্তার কথা ইত্যাদি বলছি, তখন খুব স্বাভাবিকভাবেই পানিহাটির মানুষের কাছে আরজি করটা, অভয়ার ঘটনাটা একটু বাড়তি করে আসছে। তাহলে আমরা মানুষও যেটা বলছেন, যেটা আমরাও বলেছি, যে কাকিমা তো 50টা প্রশ্নের উত্তর চেয়েছিলেন সিবিআইয়ের কাছ থেকে। তা আমরা চাই যে ওই 50টা প্রশ্নের উত্তর সিবিআই দ্রুত দিক। সিবিআই তো তার হলফনামা বদলে ফেলেছে। তা কাকিমা এটা জিজ্ঞেস করেছিলেন যে হলফনামা কেন বদলে ফেলা হলো, আমরাও তো এই একই কথা বলছি। তাহলে এইগুলো যাতে দ্রুত পাওয়া যায়, সেইটা আমরা বলছি যে এই প্রশ্নের উত্তর আমাদের দ্রুত দিতে হবে। যে তদন্তটা রাজ্য সরকার ধামাচাপা দেবে তো সবাই জানে, সেই কারণেই তো ওর পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে আপনার সাথে দেখা করতে চাই, রাজ্য সরকারের তদন্তে আমাদের ভরসা নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময় দেখা করতে আসেননি। কেন আসেননি সেই জবাবটাও কিন্তু এই নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দলকে দিতে হবে। তুমি তো পানিহাটিতে পা রেখে প্রথম যে কাজটা করেছিলে, তুমি অভয়ের মা বাবার বাড়িতে গিয়েছিলে, দেখা করে এসেছিলে। সেদিন কি কথা হয়েছে? আজ অবধি আমরা যতবার দেখা করতে গিয়েছি, কোনোবার এটা আপনার খেয়াল থাকবে নিশ্চয়ই যে আমরা এটা কখনো মিডিয়াকে সাথে নিয়ে যাইনি। এইবারও তার ব্যতিক্রম নয়। মিডিয়ার লোকজন বাইরে দাঁড়িয়েও ছিলেন। আমরা বলেছিলাম যে না, কাকু কাকিমার সাথে কি কথা হবে সেটা মিডিয়ার জন্যে নয়। ফলে কি কথা হয়েছিল সেটা থাক। তখন এর আগেও কখনো আমরা এই ধরনের কথা বাইরে ডিসক্লোজ তো করিনি। আমরা কথা বলতে গেছিলাম, তার লড়াইয়ের সংহতির কথা আমরা বলেছি, কোর্টের দীর্ঘসূত্রিতা, বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অনেক রকম কথা হয়েছে, সেগুলো আমরা শুনেছি, লড়াইয়ের পাশে থাকার কথা বলেছি, এইটুকু। ঘটনাচক্রে তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই খবর রটে যে অভয়ের মা বিজেপিতে হয়তো যোগদান করছেন, ভোটেও দাঁড়াচ্ছেন। এরকম একটা সম্ভাবনার কথা আমি নিজে মুখেও বলেছি। যদি তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে উনি দাঁড়ান, তাহলে কী হবে? তুমি কীভাবে ব্যাপারটাকে দেখছো? যে কারোরই তো রাজনীতিতে যোগ দেওয়ার, নির্বাচনে প্রার্থী হওয়ার এই অধিকার ভারতবর্ষের সংবিধানে সকলের আছে। যেরকম বিচার চাওয়ার অধিকার আছে, সেরকম তাও আছে। কাকিমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার যতটুকু ভাগ নেওয়ার আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টা তো আছে। কিন্তু বিজেপির মতাদর্শের প্রতি চিরকালীন বিরোধিতা আমাদের আছে, সেই চিরকালীন বিরোধিতা থাকবে। এবং যে যে প্রশ্নগুলো ওর পরিবার করেছিলেন, সেই প্রশ্নের জবাবটা দ্রুত চাই, এই কথাটা আমাদের বারংবার বলে যেতে হবে। কারণ ওই প্রশ্নের জবাব না পেলে বিচার কিন্তু এগোতে পারবে না, তার সঠিক রাস্তায় এগোতে পারবে না। কিন্তু দুটোকে একসঙ্গে কীভাবে ম্যাচ করাবে? বিজেপির প্রতি আগ্রাসন, আবার অভয়ের মা প্রার্থী হলে তার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই তো। কাকিমা, কাকু, তার পরিবার, তার বৃহত্তর পরিবার, তাদের প্রতি সহানুভূতি, এটা তো আমাদের আজকে রাজনীতির ময়দানে এসে দেখাতে হচ্ছে তা নয়। এই ঘটনার পর থেকে হাজারো লাখো মানুষ, আমাদের কথা তো ছেড়ে দিন, যে মানুষ রাস্তায় রাত দখলে নেমেছিলেন, জনতার চার্জশিটে নেমেছিলেন, দ্রোহের কার্নিভালে নেমেছিলেন, শুধু এখানে কেন, আমাকে এর মধ্যে এক বন্ধু সুইডেন থেকে ফোন করেছিল এই নির্বাচনের এইটা ওটার ব্যাপারে কথা বলতে। তার প্রোফাইল পিকচার এখনও আমি দেখছি যে ওইটা রয়েছে যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সে তখন সুইডেনে বসে ওখানে কিছু লোককে জড়ো করে নিয়ে আন্দোলন করেছিল। তাহলে সেই সমস্ত মানুষ, তারা এই নির্বাচনে কাকে ভোট দেবেন বা আদৌ ভোট দিতে পারবেন কি না সুইডেন থেকে আমি জানি না, কিন্তু তাদের কিন্তু এই ঘটনার বিচারের জন্যে দাবি, তার পরিবারের প্রতি একটা সহমর্মিতা, এগুলো থাকবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। ওই যে হাজারো লাখো মানুষ রাত দখল করেছিলেন, কি শ্যামবাজারে, কি পানিহাটিতে, কি মুম্বাইতে, কি ক্যালিফোর্নিয়ায়, তারা কাকে ভোট দিয়েছেন এটা তো গুরুত্বপূর্ণ নয়, আদৌ ভোট দেবেন কি না তাও গুরুত্বপূর্ণ নয়, এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এটাই গুরুত্বপূর্ণ। যে কোনো ঘটনা যখন প্রকাশ্যে আসে তার তো নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনা নিয়ে অভয়ের মা প্রার্থী হতে পারেন, বিজেপিতে যোগ দিচ্ছেন, এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে, এবং যখন উনি বলছেন যে সিপিএম স্বার্থসিদ্ধির জন্য আন্দোলন করেছিল, এই পরিস্থিতিতে একজন বিজেপির এক যুব নেতা দাবি করেছেন যে তাই যদি অভয়ের জন্যই যদি বিচার এত চেয়ে থাকবে, তাহলে পানিহাটি থেকে প্রার্থী প্রত্যাহার করে নিই সিপিএম। এটাই আপনার প্রতিক্রিয়া? না, কোনো প্রতিক্রিয়া নেই। বিজেপি সিবিআইকে ব্যবহার করে এই অভয়ার তদন্ত, সারদা, নারদা, রোজভ্যালি ইত্যাদির তদন্ত, এগুলো ওদের দ্রুত করার কথা ছিল। আজকে যে বিজেপির নেতা এসব বলছেন, সেই বিজেপির নেতা তো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা উচিত যে
এই যে 23 সালের ডিসেম্বর মাসে শুভেন্দুবাবু বললেন যে ইডি সিবিআই আসবে আর ঘাপাঘাপ করে নেতাদের ধরে নিয়ে চলে যাবে। তো কোথায় নেতাদের ধরলো? সেই সব নেতাদের তো আমরা লিস্ট দেখলাম যে তারা সবাই আবার তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে গেছেন। দুর্নীতিতে অভিযুক্ত একজন দুজন বাদ দিয়ে তাদের বোধহয় দলে ভালো করে লাইন ফাইন করতে পারেননি, বাকি যারা ভালো লাইন করেছেন সবাই ক্যান্ডিডেট হয়ে গেছেন। তো তাহলে সেই বিজেপির নেতা আগে শুভেন্দুবাবুকে প্রশ্ন করুক, আগে অমিত শাহকে প্রশ্ন করুক যে কেন দুর্নীতির তদন্ত হলো না। ইডি সিবিআই এগুলো তো কেন্দ্রীয় সরকার, তার দেখভাল, এটা ওটার দায়িত্বে রয়েছে। তাহলে সেই তদন্তটা না করে তৃণমূলের নেতাদের নির্বাচনে লড়ার জন্য সেফ প্যাসেজ কেন বিজেপি দিল? আমি সেই বিজেপির নেতাকে অনুরোধ করব আগে ওই প্রশ্নের উত্তর নিয়ে আসতে। বিজেপি এখনো প্রার্থী দেয়নি, সে তো নিশ্চয়ই দেবে, কিন্তু এই মুহূর্তে আপনার যে এক্সিস্টেন্স, যে অপোনেন্ট তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, পারবেন তাকে হারাতে? নিশ্চয়ই, কেন পারবো না। মানে কোন কোন জায়গায় আপনার আত্মবিশ্বাস এবং কী কী পয়েন্টে আত্মবিশ্বাস? আপনি পানিহাটি একটু ঘুরলেই দেখতে পাবেন। পানিহাটিতে পুরসভার ব্যবস্থা নিয়ে, তার প্রতিদিনকার কাজকর্ম নিয়ে মানুষের খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। এতদিন একটা মিউনিসিপ্যালিটি চলছে কাঁচা রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা একটা মিউনিসিপ্যালিটিতে, মানে কলকাতা থেকে কত দূর এটা কাঁচা রাস্তা। এখানে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। জঞ্জালের কথা বললাম, জল জমার সমস্যা বললাম, জল জমা থেকে তৈরি হওয়া মশার সমস্যা বললাম। এখন তো দিনের বেলা রয়েছে, সন্ধ্যে রাত্রিবেলা মানে আপনি একটা সেলফি তুলতে গেলে তার মধ্যে মশা ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। এর পাশাপাশি যুক্ত হয়েছে এই চত্বরটা একটা বিরাট শিল্পাঞ্চল ছিল, প্রচুর কটন মিল ছিল চারপাশে। সেই কটন মিল বন্ধ হয়ে গেছে। সেই জমিতে কিন্তু নতুন করে শিল্প তৈরির কোনো ব্যবস্থা আমাদের সরকার করতে পারেনি, রাজ্যের সরকার। আর আপনি বলবেন যে শুধু রাজ্যের সরকারেরটা বলে যাচ্ছি, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বেঙ্গল কেমিক্যাল, যে বেঙ্গল কেমিক্যাল করোনার সময় ওষুধ, প্রতিষেধক ইত্যাদি তৈরি করে মানুষকে নানান রকমভাবে সাহায্য করতে পেরেছিল, যা সমাজের প্রতি তার দায়বদ্ধতা করেছিল। আচার্য প্রফুল্লচন্দ্রের অন্যতম স্বপ্ন ছিল বেঙ্গল কেমিক্যাল। সেই বেঙ্গল কেমিক্যাল তো ঢুকছে, সেখানে নতুন নিয়োগ তো হয়নি। তাহলে কেন্দ্রীয় সরকার এত বড় বড় কথা বলছে, বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন, বেঙ্গল কেমিক্যালটায় কেন নতুন করে নিয়োগ হচ্ছে না? এই প্রশ্নের জবাব কে দেবে? ফলে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই মানুষ এবার তৃণমূল বিজেপি বিরোধী বামপন্থীদেরকে, লাল ঝান্ডাকে ভরসা করবেন বলেই আমরা মনে করছি। এই 5 দিনে বহু মানুষের সঙ্গে যোগাযোগ করেছো, মানে তুমি এক বৃদ্ধার কথা বললে যিনি তোমার হাত ধরে কেঁদেও ফেলেছেন। এরকম কিছু গল্প যা তোমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, এরকম কিছু গল্প কি আর আছে? এরকম প্রচুর আছে পাড়ায় পাড়ায়, যে সামনে আসতে একটু লাগছে। কারণ এখানে গত পুরসভার নির্বাচন যে সবটা খুব ভালো হয়েছিল তা নয়, বরঞ্চ একটু দখল ফকল, এটা ওটা করে, চোখ রাঙানি করে, এই দিকটা এই করে, ওই দিকটা ওই করে, এইসব ঘটনা ঘটেছে। এবং গোটা এলাকাতেই যা একটা সন্ত্রাসের পরিবেশ, লোকেট হয়ে যাওয়ার একটা ভয় তো থাকে, ছাপ পড়ে যাওয়ার একটা ভয়। এরকম বহু মানুষ রাস্তার এপার ওপারে আছেন, যারা হচ্ছে যে এই অবধি এরকম পর্দা টেনে রাখছেন, টেনে এরকম দেখাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে বাবা, সামনে আসতে পারছি না। এই ঘটনা আছে। মধ্যবিত্ত মানুষ, এর মধ্যে একদিন একটা জায়গায় প্রচারে গেছি, যা হয় কমরেডরা বলতে থাকেন এই গলিটা যাও, ওই গলিটা যাও, এই করতে 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 শেষের দিকে একজন কমরেড বলছেন যে এই গলিটা ঢোকার দরকার নেই, অনেকটা হয়ে গেছে। আরেকজন বলছে না না একটু আসুক, বলে তিনি দৌড়ে গিয়ে এক কমরেডকে ডাকছেন যে এই ক্যান্ডিডেট এসে আয় আয়। উনি চিৎকার করছেন ক্যান্ডিডেটকে ডাক ডাক, ক্যান্ডিডেটকে ডাক। আমি বললাম কী ব্যাপার, কিছু বোধহয় আমাদের প্রতি রাগ কোনো কারণে আছেন বোধহয়, সেইটা বলবেন। আমি গেলাম হেঁটে 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 হেঁটে, সচ্ছল পরিবার। উনি আমাকে বললেন ওই দেখুন ওই দেখুন। আমি দেখলাম যে গেট, তারপর ঘর, তার পিছনে একটা উঠোন, যে উঠোনে কাঠ জেলে রান্না হচ্ছে, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। বললেন এই যে আপনাকে দেখানোর জন্যই ডাকলাম, আর কোনো কথা নেই, এইটার একটা সলিউশন করতে হবে। বললাম যে লড়তে হবে, লড়াই ছাড়া তো এর কোনো সলিউশন হয় না, লড়ে আপনাকে ওইটা আদায় করে নিতে হবে। বলছে হ্যাঁ ওটা আপনাকে দেখানোর জন্য ডাকলাম। ফলে কিছু কানেকশান তো নিশ্চয়ই তৈরি হচ্ছে, না হলে আর ক্যান্ডিডেটকে ডেকে এইটা দেখানোর যদি একদমই গুরুত্ব না দেওয়ার ব্যাপার থাকতো, তাহলে নিশ্চয়ই ক্যান্ডিডেটকে ডেকে এইসব দেখাতে হতো। কলকাতা তুমি যদি ভোটে যেত, তাহলে মানে যেহেতু আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সিপিআইএম তো বেসিক্যালি সাইন্টিফিক একটা দল, যা করে ভেবে চিন্তেই করে। তুমি যদি ভোটে যেত, পানিহাটিতে কী কী বদল আনতে চাও? শুধু পানিহাটি মানুষের কথা বলে বলছি না, ওভারঅল পানিহাটিতে অনেক এরকম স্কুল, সরকারি স্কুল যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো খোলা রয়েছে বিরাট স্টুডেন্ট স্ট্রেংথ ছিল, কমতে 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 একদম এইটুকুতে এসে পড়েছে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা, যেটা পানিহাটির অন্যতম একটা গর্বের জায়গা ছিল, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে।
এই পানিহাটিতে শিল্প সম্ভাবনা যা ছিল সেইগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এমনি আজকে বললে কালকে তো ফিরবে না, তার জন্য বিধানসভার ভেতরে লড়াই করতে হবে। এই পানিহাটিটা খুবই ঐতিহ্যের জায়গা। এখানে শ্রী চৈতন্যর প্রভাব আছে, তার ধর্মীয় ইয়ে আছে, যেখানে এখনও চিরের মেলা হয়। মানে ওইখানে সমস্ত ধর্মজাতের মানুষকে নিয়ে শ্রী চৈতন্যদেব এসে ওখানে দই চিড়ে খেয়েছিলেন বলে এই গঙ্গার পাড়ে একটা জায়গা রয়েছে। ফলে এই যে সর্বধর্ম সমন্বয়ের ব্যাপার, সব মানুষকে মিলে একসাথে এগিয়ে চলার ব্যাপার, সেই ঐতিহ্য রক্ষা করতে হবে পানিহাটি। এই পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিস্থল আছে। হ্যাঁ, তাহলে বেগম রোকেয়া যে ভাবনায় নারী শিক্ষা হোক, শিক্ষা এজ এ হোল যে ভাবনায় এগিয়েছিলেন, তার সাথে আজকে এই সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার শিক্ষা, সেখানে মিড ডে মিলের যাচ্ছাতে একটা কিছু খাইয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো, এই ব্যবস্থা চলতে পারে না। তাহলে সেই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াইটা যদি করতে হয়, তাহলে পানিহাটি হোক, উত্তর দমদম হোক, কামারহাটি হোক, খড়দা হোক, দমদম হোক, আশেপাশের যা আছে আর কি, সবেতেই বামপন্থী প্রার্থীদের গিয়ে জিতে যেতে হবে। এবার সিপিএম অনেক বেটার জায়গায় রয়েছে, এরকম বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, যা লোকসভা ভোটে শোনা যায়নি বা 2021-এও ততটা শোনা যায়নি। কত আসন এবার সিপিএম পেতে পারে? এই আমি জ্যোতিষী নই, না জ্যোতিষী না হলো, জ্যোতিষী নই, তো প্রথমেই বললাম যে সিপিএম তো বেসিক্যালি একটা সায়েন্টিফিক। আমি জ্যোতিষী নই, কিন্তু এই সেট করে দেওয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রচুর জায়গায় যে দান উল্টে যাবে, এই কনফিডেন্সটা এইবার সাধারণ মানুষের আছে। ফলে যা কিছু হতে পারে। এই 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 কনফিডেন্স যে বলছি, মানে দান উল্টে যাওয়ার, মানে ছক বদলে যাওয়ার যে সম্ভাবনার কথা বলছি, এটা কোন কোন জায়গায়? চেনা ছকের বাইরেই তো আমরা যেতে চাইছি। বামফ্রন্ট আমলের শেষ 10 বছর আপনি যদি রাজনৈতিক ন্যারেটিভ সেই সময় দেখেন, তৃণমূলের স্লোগান ছিল যে অত হাজার কারখানা বামপন্থীরা বন্ধ করে দিয়েছে, আর বামেদের স্লোগান ছিল যে এই হলদিয়া, এই বক্রেশ্বর, এই অমুক, এই তমুক, এই সেক্টর 5, এগুলো সব আমরা তৈরি করেছি। তাহলে ন্যারেটিভটা কী হলো? কারখানা হবে কি হবে না, কারখানা বন্ধ হবে না, কারখানা খুলবে। আপনি জাম্প কাট করে 2026-এ চলে আসুন, নির্বাচনের আগে ন্যারেটিভটা কী দাঁড়াচ্ছে? মন্দির হবে না মসজিদ হবে। যে বিজনেস সামিট যে তৃণমূল করে, সেটা নিয়ে তৃণমূলই প্রচার করছে না যে আমরা বিজনেস সামিট করেছি, এত লোক নিয়ে এসছে, এত চাকরি হচ্ছে। ওরা বলছে ওখানে মহাকাল, এখানে এই ইত্যাদি ইত্যাদি। ধর্মপ্রাণ মানুষ তার বাড়ির ভেতরে তুলসীতলায় কি অমুক জায়গায় কি তমুক জায়গায় তার ধর্ম স্থাপন করবেন, তার ধর্ম প্রচার করবেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারের কাজ ছিল স্কুল, কলেজ, হাসপাতাল, ব্রিজ, অমুক তমুক এগুলো বানানো। সরকারের কাজ ধর্মস্থান বানানো নয়। সেই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। এবং আরএসএসের তো সুবিধা হয়ে গেছে। অন্য রাজ্যে আরএসএসের অপশান হচ্ছে হয় বিজেপিকে দিয়ে সরকার চালানো, না হলে যাদের ওরা দুর্নীতিগ্রস্ত বলতো তাদেরকে দলে টেনে এনে নেতা করে তাদের দুর্নীতির ফাইল বন্ধ করে দিয়ে সরকার চালানো। হিমন্ত বিশ্ব শর্মা আছেন, আরও এরকম বহু লোকজন আছেন আর কি। কিন্তু পশ্চিমবাংলায় ওর বাড়তি সুবিধা হচ্ছে যে ও বিজেপিকে দিয়ে সরকার ও চালাবে কেন? তার থেকে ভালো আরএসএসের লাইন তো তৃণমূল পারফর্ম করে দিচ্ছে। যে মসজিদ করলো সে দলের বাইরে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি আমি বলতে পারবো না, কিন্তু যে মন্দির করলো তার প্রাইস পোস্টিং। আচ্ছা, যেখানে মন্দির হয়েছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে 25টা চা বাগান বন্ধ হয়ে গেল, তাদের ড্রপ আউট বাড়ির ছেলে মেয়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যাওয়া মেয়ে। 2023 সালে 43,054 জন মেয়ে নিখোঁজ হয়ে গেছে পশ্চিমবাংলার মানচিত্র থেকে। কোথায় তারা? কেউ খোঁজ রাখছে না। আমরা এই ন্যারেটিভটা বদলাতে চাই যে যারা ভোট দেয় ন্যারেটিভটা আসলে তাদের হতে হবে, যারা ভোট পায় তাদের পছন্দ মতো ন্যারেটিভ দিয়ে পশ্চিমবাংলার ভবিষ্যতের রাজনীতি হবে না। আপনার আবেগ, অনুভূতি এবং আগ্রাসন তিনটেরই একটা অদ্ভুত একটা মিশ্রণ আপনার মধ্যে দেখা যায়। মানে আপনি যতই আপনি নিজেকে সংযমী বলুন, হ্যাঁ, খুব নিয়ন্ত্রণে রাখি নিজেকে বলুন, এটা আপনাকে যারা আন্দোলনের মুখোমুখি দেখেছে তারা জানে যে যখন এর বিস্ফোরণটা হয় তখন প্রবলভাবে হয়। আপনি যখন প্রথম এই পানিহাটিতে এসে প্রার্থী ঘোষণা হওয়ার পর যখন প্রথম ভাষণ দিলেন, তখন আপনার ফিলিংস কী ছিল? না, ভাষণ দেওয়ারতে খুব যে ফিলিং হয়েছিল তা না, ফিলিংটা হয়েছিল অন্য একটা ক্ষেত্রে যা হয় আর কি। এখন আমার এই আন্দোলন এটা ওটাতে আমাদের পরিবারের অনেক খবরও মিডিয়া টিডিয়ায় থাকে। আমাকে প্রথম দিন এক বয়স্ক ভদ্রমহিলা বলে, এই যে আমি বললাম যে আমি কলতান কাস্তে হাতুড়ির প্রার্থী অঙ্ক, বলো হ্যাঁ কী জানো তুমি দ্রোহর বাবা না? আলা হ্যাঁ দ্রোহ বাবা। বলো হ্যাঁ আমি তো জানি, তো আমি দেখি ওকে ফেসবুকের ছবি। তো এইটা একটু অন্যরকম ছিল। বাকি বক্তৃতা এ আমাদের রোজকার জিনিস, ওটার মধ্যে খুব আলাদা কিছু হয় না। একটা সম্ভাবনার জায়গা ছিল যে তুমি প্রার্থী হতে পারো, কিন্তু তবুও যতক্ষণ না ঘোষণা হয় ততক্ষণ তো কনফার্ম বলা যায় না। তুমি যখন ঘোষণা হলো, বিমনাবু যখন ঘোষণা করলেন,
তখন তোমার কি ফিলিংস ছিল প্রথমবার এত বড় একটা মঞ্চ পাওয়া? নতুন মানে একটা একটু ইমোশনাল হয়ে পড়েছিল? না 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 না, নতুন একটা ধরন শিখতে হবে, এইটা প্রথম মাথার মধ্যে ছিল। যে এতদিন তো প্রার্থীর পিছনে যে ভিড়ের সাথে যেতাম, এখন যে সামনে যেতে হবে তার জন্য নতুন কিছু রপ্ত করতে হবে, সেটা এখনও রপ্ত করে চলেছি, পুরোটা রপ্ত হয়েছে। সেই নতুন কি সেটা, যেটা রপ্ত রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম প্রণাম করতে হবে এরকম তো ধারণা ছিল না। আচ্ছা। এই ছতলা বাড়িতে গিয়ে হাত নাড়তে হবে, এগুলো তো প্রার্থীর সাথে যে মিছিল যায় তার তো সেইটার ব্যাপার থাকে না, সে স্লোগান দিতে থাকে। কিন্তু এই নতুন জিনিস রপ্ত করা সেইটা একটু শিখে চলেছি। কিন্তু জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা ভালো। যেমন এই একটা নতুন জিনিস শিখে নিলাম, তার অভিজ্ঞতা ভালো। যেমন জেলে ছিলাম, সেখানে কীভাবে শুতে হয়, ঘুমোতে হয়, স্নান করতে হয়, তার অভিজ্ঞতাও ভালো। একটাই তো জীবন, তার মধ্যে সব রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়াটাই কোনো একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। ফলে আমি সেই পথে আছি, এবং শুধু আমি আছি এটা ব্যক্তি আমির ব্যাপার না, আমাদের রাজনীতি সেই পথে আছে যে পথে আসলে অন্যান্য মানুষদেরও একটা পরিপূর্ণ জীবন, একটা পরিপূর্ণ ভবিষ্যৎ, এইটা আমরা দিতে পারবো বলে আমরা নিজেরা বিশ্বাস করছি। শেষ কোয়েশ্চেন, এর আগেও বলেছিলাম, একবার লাস্ট কোয়েশ্চেন, তো এটাই শেষ। এটা হচ্ছে কমরেড কলতান দাশগুপ্ত এবং প্রার্থী পানিহাটির প্রার্থী কলতান দাশগুপ্ত, দুটোর মধ্যে কোথাও কি কোনো হেয়ার লাইন ডিস্টেন্স আছে? না 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 না, কমরেড কলতান দাশগুপ্ত যখন বক্তৃতা করে তখন সবটা নিয়ে বলতে হয়, হয়তো এখানে পানিহাটির ইস্যু একটু বেশি হচ্ছে যে ডিল করতে হয়, তার বাইরে কোনো হেয়ার লাইন নেই, হেয়ার লাইন থাকার কথাও না।